পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বের ঘটনাপ্রবাহ অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় মোড় নিতে চলেছে, যেখানে একদিকে বাৎসল্য প্রেম এবং অন্যদিকে স্বামী স্ত্রীর সম্পর্কের এক কঠিন অগ্নিপরীক্ষা আমরা দেখতে পাব। আজকের পর্বে আমরা দেখেছি যে বিজিত লাহেরি পরশুরামের কাছে এক অমানবিক শর্ত রেখেছে, যেখানে সে লাট্টুর প্রাণের বিনিময়ে তটিনীকে চায় এবং তাও তটিনীকে সম্পূর্ণ নিরপরাধ গৃহবধূর সাজে তার সামনে উপস্থিত হতে হবে। এই পরিস্থিতির উপর ভিত্তি করে আগামীকালের পর্বে যা ঘটতে পারে তার একটি বিস্তারিত এবং কাল্পনিক চিত্রনাট্য নিচে তুলে ধরা হল। শহরের বুকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু শিবপ্রসাদ ওরফে পরশুরামের মনের ভেতর এখন শুধুই ঘন অন্ধকারের আনাগোনা। বিজিত লাহেরির ডেরা থেকে বেরিয়ে আসার পর পরশুরামের প্রতিটি পদক্ষেপ যেন হাজার মনের ভারে ধীর হয়ে গেছে। সে জানে তাকে এখন কি করতে হবে, কিন্তু সেই কাজের ভার তার বিবেকের ওপর পাথরের মতো চেপে বসেছে। রাস্তায় নামতেই বলরাম তার দিকে ছুটে আসে এবং চোখে মুখে একরাশ প্রশ্ন নিয়ে তাকায়। শিবপ্রসাদ কোনো কথা না বলে কেবল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বলরাম বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। শিবপ্রসাদ বলরামের কাঁধে হাত রেখে খুব ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলে যে লাট্টুকে বাঁচাতে হলে আমাদের এখন বিজিতের পাতা ফাঁদে পা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে বাঘ যেমন শিকার ধরার আগে শান্ত থাকে, আমাদেরও তেমনই শান্ত থাকতে হবে। বলরাম অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুই কি সত্যি সত্যি বৌমণিকে ওই শয়তানের হাতে তুলে দিবি? শিবপ্রসাদ তখন তার স্বভাবসিদ্ধ গাম্ভীর্যের সাথে উত্তর দেয় যে তটিনী আমার শক্তি আর লাট্টু আমার প্রাণ। আমি আমার শক্তিকে ব্যবহার করব আমার প্রাণকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু বিজিত যা ভাবছে খেলাটা ঠিক তেমন হবে না। এই বলে শিবপ্রসাদ গাড়িতে ওঠে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার মনের মধ্যে চলতে থাকে এক ভয়ানক ঝড়। সে জানে তটিনীকে এই মুহূর্তে সব সত্যি বলা যাবে না, কারণ মায়ের মন সন্তানের বিপদের কথা শুনলে হয়তো ভেঙে পড়বে, অথবা এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবে যা পুরো পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। অন্যদিকে বাড়িতে তটিনী আয়নার সামনে বসে আছে। তার চোখের কোণে জল শুকিয়ে গেলেও মনের ভেতরের কান্না থামছে না। সে লাট্টুর একটি ছোট জামা বুকে জড়িয়ে ধরে বসে আছে। শিবপ্রসাদের ফোন পেয়ে সে কিছুটা আশ্বস্ত হয়েছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরের মা বারবার তাকে বিপদ সংকেত দিচ্ছে। শিবপ্রসাদ তাকে তৈরি হতে বলেছে তাকে নিয়ে শপিংয়ে যাবে এবং কোনো এক মন্দিরে মানত পূজার জন্য যাবে। তটিনী সরল মনে স্বামীর কথা বিশ্বাস করে তৈরি হতে শুরু করে। সে আলমারি থেকে একটি লাল বেনারসি শাড়ি বের করে। এই শাড়িটি পরার সময় তার মনে পড়ে যায় তাদের বিয়ের কথা, সেই সুখের স্মৃতিগুলো। সে ধীরে ধীরে গহনাগুলো পরে, কপালে বড় করে সিঁদুরের টিপ দেয় এবং সিঁথিতে সিঁদুর দেয়। আয়নায় নিজেকে দেখে তার মনে হয় সে যেন কোনো এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু সে জানে না এই যুদ্ধ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। তটিনীর এই প্রস্তুতির দৃশ্যটি অত্যন্ত আবেগঘন হবে, যেখানে ব্যাকগ্রাউন্ডে করুণ সুর বাজবে এবং দর্শক অনুভব করতে পারবে যে তটিনী এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। তটিনী যখন তৈরি হচ্ছে তখন পিকু এসে দরজায় দাঁড়ায়। পিকু তার মাকে এমন সাজে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, মা, তুমি কি কোথাও যাচ্ছ? তটিনী পিকুকে কাছে টেনে নেয় এবং বলে যে সে তার ভাইকে ফিরিয়ে আনতে যাচ্ছে। পিকু অবুঝের মতো তাকিয়ে থাকে, কিন্তু তটিনীর দৃঢ়তা দেখে সে আর কোনো প্রশ্ন করে না। এদিকে শিবপ্রসাদ বাড়িতে প্রবেশ করে। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে তটিনীকে প্রস্তুত হতে দেখে থমকে দাঁড়ায়। তটিনীকে দেখে তার মনে হয় যেন দেবী দুর্গা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ে বিজিতের সেই নোংরা শর্তের কথা। শিবপ্রসাদের চোয়াল শক্ত হয়ে ওঠে। তটিনী শিবপ্রসাদের দিকে তাকিয়ে ম্লান হেসে জিজ্ঞেস করে, লাট্টুর কি কোনো খবর পেলে? শিবপ্রসাদ মিথ্যে হাসির আড়ালে নিজের যন্ত্রণা ঢেকে বলে, লাট্টু খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে তটিনী, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। তটিনী বলে, আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। এরপর দুজনে বাড়ি থেকে বেরোয়। গাড়িতে ওঠার সময় প্রতিবেশীরা আর চোখে তাকায়, কেউ কেউ ফিসফিস করে কথা বলে, কিন্তু শিবপ্রসাদ বা তটিনী কারোর দিকেই ভ্রুক্ষেপ করে না। গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতরের পরিবেশ থমথমে। তটিনী জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে, আর শিবপ্রসাদ ড্রাইভ করতে করতে আর চোখে তটিনীকে দেখে। তার মনে হয় সে যেন নিজের হাতে তার স্ত্রীকে অগ্নিকুণ্ডে ঠেলে দিচ্ছে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে যে বিজিত লাহেরি যদি তটিনীর গায়ে একটা আঁচড়ও কাটে, তবে সে বিজিতকে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে। হঠাৎ তটিনী নীরবতা ভেঙে জিজ্ঞেস করে, আমরা কোন মন্দিরে যাচ্ছি গো? রাস্তা তো চেনা মনে হচ্ছে না। শিবপ্রসাদ একটু হচক্কে যায়, তারপর সামলে নিয়ে বলে, এটা শহরের বাইরের একটা খুব জাগ্রত মন্দির। আমি শুনেছি এখানে মানত করলে নাকি মনের সব ইচ্ছা পূরণ হয়। তটিনী চুপ করে যায়, কিন্তু তার মনের সন্দেহ পুরোপুরি কাটে না। দৃশ্যপটে পরিবর্তন আসে। আমরা দেখতে পাই বিজিত লাহিরির গোপন আস্তানা। সে একটি চেয়ারে বসে হুইস্কির গ্লাস হাতে দুলছে।
তার সামনে একটি সিসিটিভি স্ক্রিনে লাট্টুকে দেখা যাচ্ছে। লাট্টু একটি অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, ভয়ে কুঁকড়ে আছে। বিজিত স্ক্রিনের দিকে তাকিয়ে শয়তানের মতো হাসে এবং বলে, পরশুরাম, তুই যতই শক্তিশালী হস না কেন, সন্তানের মায়া তোকে আমার পায়ের কাছে এনে ফেলবেই। বিজিত তার সাঙ্গপাঙ্গদের নির্দেশ দেয় যে তটিনী আসা মাত্রই যেন তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে আসা হয়, কিন্তু শিবপ্রসাদ যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। বিজিত জানে শিবপ্রসাদ চালাক, তাই সে তার আস্তানার চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করেছে। তবে বিজিত এটা জানে না যে শিবপ্রসাদ একা আসছে না, তার সাথে আসছে এক অদৃশ্য পরিকল্পনা। বিজিত লাহেরি ফোনে কারো সাথে কথা বলে, সম্ভবত কর্ণ চ্যাটার্জির সাথে। কর্ণ চ্যাটার্জি ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় জানতে চায় যে কাজটা ঠিকঠাক হবে তো। বিজিত তাকে আশ্বস্ত করে বলে, আজ রাতেই পরশুরামের দম্ভ আমি চূর্ণ করব, আর তোমার স্কুলের ওই প্রিন্সিপালকেও দেখে নেব। অন্যদিকে লহরী ম্যাম তার নিজের ঘরে বসে আছেন, কিন্তু তিনি শান্ত নন। কর্ণ চ্যাটার্জির হুমকি তাকে ভীত করতে পারেনি, বরং আরও বেশি জেদি করে তুলেছে। তিনি তার পরিচিত কিছু জার্নালিস্ট এবং পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি জানেন যে কর্ণ চ্যাটার্জি এবং বিজিত লাহিড়ী মিলে বড় কোনো ষড়যন্ত্র করছে। লহরী ম্যাম মনে মনে ভাবেন, লাট্টু আমার স্কুলের ছাত্র, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। তিনি ঠিক করেন যে তিনি নিজেই খোঁজ খবর নেবেন। তিনি স্কুলের পিয়ন এবং বিশ্বস্ত কিছু কর্মচারীকে নিয়ে স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করেন, যদি কোনো সূত্র পাওয়া যায়। হঠাৎ তিনি দেখতে পান যে স্কুলের পেছনের গেট দিয়ে একটি কালো ভ্যান সেদিন বেরিয়ে গিয়েছিল। তিনি ভ্যানটির নম্বর নোট করেন এবং পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন। লহরী ম্যামের এই সমান্তরাল প্রচেষ্টা মূল গল্পে এক নতুন উত্তেজনা যোগ করবে। গাড়িতে যেতে যেতে শিবপ্রসাদের ফোন বেজে ওঠে, বিজিত লাহিড়ীর ফোন। শিবপ্রসাদ ফোনটা স্পিকারে দেয় না, কানে ধরে। বিজিত বলে, আর কতক্ষণ? আমার ধৈর্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে পরশুরাম। শিবপ্রসাদ দাঁতে দাঁত চেপে বলে, আমরা আসছি, আর 10 মিনিট। বিজিত হাসতে হাসতে বলে, গুড, মনে রাখবি যদি কোনো পুলিশ বা চালাকি করার চেষ্টা করিস তবে লাট্টুর লাশ পাবি। ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদ তটিনীর দিকে তাকায়। তটিনী এবার সরাসরি শিবপ্রসাদের চোখের দিকে তাকিয়ে বলে, কার ফোন ছিল, আর তুমি এত ঘামছ কেন? শিবপ্রসাদ এবার আর মিথ্যে বলতে পারে না। সে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়, তটিনীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তটিনী, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তটিনী অবাক হয়ে বলে, মানে? শিবপ্রসাদ তখন সব খুলে বলে। সে বলে যে লাট্টুকে ওরা কিডন্যাপ করেছে এবং তাকে ফিরে পাওয়ার একটাই শর্ত, সেটা হলো তোমাকে ওদের হাতে তুলে দেওয়া। তটিনী কথাটা শুনে প্রথমে স্তব্ধ হয়ে যায়, তার হাত থেকে জলের বোতলটা পড়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে এমন অমানবিক শর্ত কেউ দিতে পারে। কিন্তু পরমুহূর্তেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে একজন সাধারণ গৃহবধূ থেকে যেন এক প্রতিবাদী নারীতে রূপান্তরিত হয়। সে লাট্টুর একটি ছোট জামা বুকে জড়িয়ে ধরে বসে আছে। শিবপ্রসাদের ফোন পেয়ে সে কিছুটা আশ্বস্ত হয়েছে ঠিকই, কিন্তু তার মনের ভেতরের মা বারবার তাকে বিপদ সংকেত দিচ্ছে। শিবপ্রসাদ তাকে তৈরি হতে বলেছে তাকে নিয়ে শপিংয়ে যাবে এবং কোনো এক মন্দিরে মানত পূজার জন্য যাবে। তটিনী সরল মনে স্বামীর কথা বিশ্বাস করে তৈরি হতে শুরু করে। সে আলমারি থেকে একটি লাল বেনারসি শাড়ি বের করে। এই শাড়িটি পরার সময় তার মনে পড়ে যায় তাদের বিয়ের কথা, সেই সুখের স্মৃতিগুলো। সে ধীরে ধীরে গহনাগুলো পরে, কপালে বড় করে সিঁদুরের টিপ দেয় এবং সিঁথিতে সিঁদুর দেয়। আয়নায় নিজেকে দেখে তার মনে হয় সে যেন কোনো এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু সে জানে না এই যুদ্ধ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। তটিনীর এই প্রস্তুতির দৃশ্যটি অত্যন্ত আবেগঘন হবে, যেখানে ব্যাকগ্রাউন্ডে করুণ সুর বাজবে এবং দর্শক অনুভব করতে পারবে যে তটিনী এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। তটিনী যখন তৈরি হচ্ছে তখন পিকু এসে দরজায় দাঁড়ায়। পিকু তার মাকে এমন সাজে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, মা, তুমি কি কোথাও যাচ্ছ? তটিনী পিকুকে কাছে টেনে নেয় এবং বলে যে সে তার ভাইকে ফিরিয়ে আনতে যাচ্ছে। পিকু অবুঝের মতো তাকিয়ে থাকে, কিন্তু তটিনীর দৃঢ়তা দেখে সে আর কোনো প্রশ্ন করে না। এদিকে শিবপ্রসাদ বাড়িতে প্রবেশ করে, তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে তটিনীকে প্রস্তুত হতে দেখে থমকে দাঁড়ায়। তটিনীকে দেখে তার মনে হয় যেন দেবী দুর্গা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ে বিজিতের সেই নোংরা শর্তের কথা। শিবপ্রসাদের চোয়াল শক্ত হয়ে ওঠে। তটিনী শিবপ্রসাদের দিকে তাকিয়ে ম্লান হেসে জিজ্ঞেস করে, লাট্টুর কি কোনো খবর পেলে? শিবপ্রসাদ মিথ্যে হাসির আড়ালে নিজের যন্ত্রণা ঠেকে বলে, লাট্টু খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে তটিনী, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। তটিনী বলে, আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। এরপর দুজনে বাড়ি থেকে বেরোয়। গাড়িতে ওঠার সময় প্রতিবেশীরা আর চোখে তাকায়। কেউ কেউ ফিসফিস করে কথা বলে, কিন্তু শিবপ্রসাদ বা তটিনী কারোর দিকেই ভ্রুক্ষেপ করে না। গাড়ি চলতে শুরু করে।
গাড়ির ভেতরের পরিবেশ থমথমে। তটিনী জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে, আর শিবপ্রসাদ ড্রাইভ করতে করতে আর চোখে তটিনীকে দেখে। তার মনে হয় সে যেন নিজের হাতে তার স্ত্রীকে অগ্নিকুণ্ডে ঠেলে দিচ্ছে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে যে বিজিত লাহিড়ী যদি তটিনীর গায়ে একটা আঁচড়ও কাটে তবে সে বিজিতকে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে। হঠাৎ তটিনী নীরবতা ভেঙে জিজ্ঞেস করে, আমরা কোন মন্দিরে যাচ্ছি গো? রাস্তা তো চেনা মনে হচ্ছে না। শিবপ্রসাদ একটু হচক্কে যায়, তারপর সামলে নিয়ে বলে, এটা শহরের বাইরের একটা খুব জাগ্রত মন্দির। আমি শুনেছি এখানে মানত করলে নাকি মনের সব ইচ্ছা পূরণ হয়। তটিনী চুপ করে যায়, কিন্তু তার মনের সন্দেহ পুরোপুরি কাটে না। দৃশ্যপটে পরিবর্তন আসে। আমরা দেখতে পাই বিজিত লাহিড়ীর গোপন আস্তানা। সে একটি চেয়ারে বসে হুইস্কির গ্লাস হাতে দুলছে। তার সামনে একটি সিসিটিভি স্ক্রিনে লাট্টুকে দেখা যাচ্ছে। লাট্টু একটি অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, ভয়ে কুঁকড়ে আছে। বিজিত স্ক্রিনের দিকে তাকিয়ে শয়তানের মতো হাসে এবং বলে, পরশুরাম, তুই যতই শক্তিশালী হস না কেন, সন্তানের মায়া তোকে আমার পায়ের কাছে এনে ফেলবেই। বিজিত তার সাঙ্গবাঙ্গদের নির্দেশ দেয় যে তটিনী আসামাত্রই যেন তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে আসা হয়, কিন্তু শিবপ্রসাদ যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। বিজিত জানে শিবপ্রসাদ চালাক, তাই সে তার আস্তানার চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করেছে। তবে বিজিত এটা জানে না যে শিবপ্রসাদ একা আসছে না, তার সাথে আসছে এক অদৃশ্য পরিকল্পনা। বিজিত লাহিড়ী ফোনে কারো সাথে কথা বলে, সম্ভবত কর্ণ চ্যাটার্জির সাথে। কর্ণ চ্যাটার্জি ওপাশ থেকে উদ্বিগ্ন বালায় জানতে চায় যে কাজটা ঠিকঠাক হবে তো। বিজিত তাকে আশ্বস্ত করে বলে, আজ রাতেই পরশুরামের দম্ভ আমি চূর্ণ করব, আর তোমার স্কুলের ওই প্রিন্সিপালকেও দেখে নেব। অন্যদিকে লহরী ম্যাম তার নিজের ঘরে বসে আছেন, কিন্তু তিনি শান্ত নন। কর্ণ চ্যাটার্জির হুমকি তাকে ভীত করতে পারেনি, বরং আরও বেশি জেদি করে তুলেছে। তিনি তার পরিচিত কিছু জার্নালিস্ট এবং